আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অখণ্ড ভারত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব শেষ করেছি। আমরা প্রায় ৭টি পর্ব সম্পন্ন করেছি। আজকে ৮ম পর্ব। আসলে বিষয়টি এমনই একটি জটিল এবং গুরুতর, যার বিশাল একটি পরিকল্পনাকে কেন্দ্র করে যে একটি বিশাল স্বপ্নকে আবর্তিত করে এই অখণ্ড ভারত চিন্তা করা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে একটি নতুন মানচিত্র উন্মোচন করা হয়েছে। সেটি কিন্তু কোনো সাধারণ বা কোনো খাটো বিষয় নয়। এটি কোনো ভারতের জাতীয় বিষয় নয়। এটি বৈশ্বিক একটি বিষয়। এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দূরাচলের একটি বিষয়। আমরা জানি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বৈশ্বিক বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন কলকাঠি নেড়ে থাকে। এটা যে শুধু দক্ষিণ এশিয়ায় হয়ে থাকে তা নয়। সমগ্র বিশ্বব্যাপী বৈশ্বিক শক্তিগুলো তাদের আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন দল, গোষ্ঠী, সরকার তাদের পক্ষে কাজ করানোর জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের সহযোগী হিসেবে কাজ করে। কিন্তু এখানে যে রাজনীতিটি, দক্ষিণ এশিয়ার যে ভূ-রাজনীতি, সেটার বৈশ্বিক প্রেক্ষাপট তো রয়েছেই। তার পাশাপাশি এখানকার যে ভূ-রাজনীতি, এখানকার যে আঞ্চলিক সম্প্রীতি, সেই সম্প্রীতির উপরও প্রভাব, বড় ধরনের প্রভাব, শুধু প্রভাব বললে ভুল হবে, এখানে একটি বড় ধরনের প্রভাব কাজ করছে বা কাজ করবে। কাজেই এটাকে খুব ছোট করে দেখে ছোট্ট একটি এম বিষয়ের মাধ্যমে উপস্থাপনা করে কোনো একটি পার্টকে নিয়ে কথা বলে এটার শেষ করা যাবে না। এই বিষয়টাকে কেন্দ্র করে, এই বিষয়টাকে নিয়ে শত পুস্তক রচিত হতে পারে। ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি হতে পারে এবং সেটা হয়তোবা ভবিষ্যতে হবে, সে সম্ভাবনাও রয়েছে। যাই হোক, আমি আমার আলোচনাকে গম্ভীর করতে চাই না। আমি চাচ্ছি আমার আলোচনাটা অন্য সব পর্বের মতো স্বাভাবিক অ্যা ভাবেই সেটা উপস্থাপনা করতে। তা আমরা গত পর্বে আমরা দেখেছি, আলোচনা করেছি যে ইন্ডিয়া আউট একটি স্লোগান, সেই স্লোগানটা এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে কিভাবে কাজ করছে। বিশেষ করে এখানে আমরা আলোচনা করেছি মালদ্বীপ একটি ছোট্ট রাষ্ট্র হওয়া সত্ত্বেও মালদ্বীপের জনগণ, মালদ্বীপের রাজনীতিবিদগণ ইন্ডিয়া আউট একটি স্লোগান তুলেছিলেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা সেখানে একটি পরিবর্তন আ দেখিয়েছেন, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য একটি মডেল হিসেবে কাজ করছে। আমরা দেখেছি নেপালের কথা, আমরা দেখেছি
এ এ পাকিস্তান, শ্রীলঙ্কায়, বাংলাদেশেও আমরা এর প্রভাব আমরা লক্ষ্য করছি এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই সরকারগুলো বা এই রাষ্ট্রগুলো এখন তারা অনেকটাই এ বুঝে উঠতে শুরু করেছে এবং তারা এখন ভারতের যে এই আধিপত্যবাদ নীতি, সেই নীতির উপর তারা এখন চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে। এটা একটা পজিটিভ দিক। অবশ্যই এটা কে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই যে রাষ্ট্রগুলো, এই জনগণগুলো, এই জনগণের মানুষগুলোর যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন ভারতের আধিপত্যবাদ নীতির কারণে তাদের এই সম্প্রসারণশীলবাদ নীতির কারণে যেন কখনো মুখ থুবড়ে না পড়ে বা কখনো হুমকির সম্মুখীন না হয়। আমরা আরেকটা কথা সেখানে বলেছিলাম যে ভারত কাজগুলো দুভাবে করছে। একটি হচ্ছে যে বৈশ্বিকভাবে যে আঞ্চলিক যে অ্যা এ এখানে যে আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত যে বিশাল একটি সীমানা, যে মৌর্য যুগের যে একটা সীমানা ছিল, সেই সীমানা কে তারা আম একত্র করতে চাচ্ছে। পাশাপাশি ভারতের ভিতরে, ভারতের ভিতরে যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বিশেষ করে মুসলিম, সেই মুসলমানদেরকে তারা আ রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করতে চাচ্ছে এবং সেটার জন্য তারা বিভিন্ন ধরনের আইন করছে এবং তারা যেন ধর্মীয় বিভিন্ন অ ও আচারগুলো পালন করতে না পারে। তাদের ধর্মীয় সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে যেন মুছে দিতে পারে সেজন্য তারা সেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি, সেটা কিন্তু আ একদিনে হয়নি। সেটা ধাপে, ধাপে মানে অ্যা তারা এগুলি বাস্তবায়ন করছে। আমরা জানি যে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এবং পাকিস্তান ১৪ই আগস্ট। এবং এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই ভারতবর্ষের যে মানুষগুলো আন্দোলন করেছে, অ্যা সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা সবাই কিন্তু ভারতীয় ছিল এবং তারা কেউ ছিল মুসলিম, কেউ ছিল হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী অনেক লোক সেখানে সম্পৃক্ত ছিল। এবং আমরা জানি যে মৌলানা আবুল কালাম আজাদ এর মতো লোক, হুম, এবং দেওবন্দের মতো প্রতিষ্ঠান, অ্যা কায়েদ-ই-আজম জিন্নাহ, তারাও সেখানে অনেক মুখ্য ভূমিকা পালন করেছে এই ভারতের স্বাধীনতার জন্য। তারপরেও তখনকার রাজনৈতিক যে বিভাজন, যে বিভাজনটি তৈরি করেছিল ব্রিটিশ সরকার, ডিভ ডি এ ডিভাইডেড অ্যান্ড রুল থিওরির মাধ্যমে, যে এই দেশের জনগণকে ভাগ করে দাও ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে, তারপর সেখানে শাসন করো। যে আদর্শের উপর ভিত্তি করে এই ডিভাইডেড অ্যান্ড রুল মূলত আ ব্রিটিশ সরকার যখন আম ভারতের ক্ষমতায় আসেন, তখন তারা আ এই রুল বাস্তবায়ন করতে যেয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা আ সেখানে তারা বাধিয়ে দেওয়ার জন্য তারা অনেকটা অনুপ্রেরণা জুগিয়েছিল এবং তারা সফলও হয়েছিল। এবং তখন একটি মৌলবাদী গোষ্ঠী উন্মেষ ঘটেছিল এই ভারতবর্ষে, যেটাকে আমরা আরএসএস হিসেবে আমরা জানি। ডক্টর কেশব বলিরাম নামে যে ভদ্রলোক ছিলেন, উনি উম এর নেতৃত্বে ছিলেন এবং উনি এটাকে সংগঠিত করেছিলেন। যে আরএসএস পর্যায়ক্রমে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের আদর্শকে বাস্তবায়ন আ করার জন্য একটি রাজনৈতিক দল গঠন করে, যেটা আমরা ১৯৮০ সালে দেখি বিজেপি একটি রাজনৈতিক দল উম ভারতে গঠিত হয় এবং এ এই আরএসএস এর উন্মাদনা এবং পৃষ্ঠপোষকতা দিয়ে এই দলটি অল্প কয়েকদিনের ব্যবধানে তারা প্রান্তিক অবস্থান থেকে জাতীয় রাজনীতিতে আবির্ভূত হয়। এবং সেখানে যে একটি প্রেক্ষাপট কাজ করে, সেটা হচ্ছে যে ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় উন্মাদনার মাধ্যমেই তারা কিন্তু অ সকল ভারতীয় হিন্দুদেরকে এক ছাতার নিচে এনে তারা মুসলিম বিদ্বেষী এম এ কথাবার্তা ছড়িয়ে দিয়ে মুসলিম বিদ্বেষী বিভিন্ন উম প্রচার তারা উস্কে দিয়ে তাদেরকে উম এ তাদের পক্ষে ভোট দিয়ে ভারতের রাজনীতি, ভারতের সরকারে
ক্ষমতায়ন করার জন্য তারা অনুপ্রাণিত করে এবং সেখানে তারা যথেষ্টই সফল হয় এবং সেই উন্মাদনাগুলো কিভাবে শুরু হয় সেটা আমরা জানি যে সেই উম, আহ, যে আন্দোলন রাম জন্মভূমির যে আন্দোলন ৮০-র দশকে যেটা আমরা আম, দেখি সারা ভারত জুড়ে রাম জন্মভূমি রাম কোথায় জন্মগ্রহণ করেছেন সেই অযোধ্যার বাবরি মসজিদ এবং সেটাকে ইস্যু করে বিশাল আন্দোলন বিশাল গণসচেতনতা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়লো যে অযোধ্যার বাবরি মসজিদকে ভাঙতে হবে এবং সেখানে রাম জন্মভূমির তারা প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে মসজিদ ভাঙ্গা মসজিদ ভাঙ্গা তাদের কাছে বড় মুখ্য বিষয় নয় বড় মুখ্য বিষয় হচ্ছে যে এই মসজিদ কেন্দ্রিক মসজিদ ভাঙ্গা কেন্দ্রিক মানুষকে উগ্রতার দিকে ঠেলে দিয়ে তারা তাদের যে মূল উদ্দেশ্য সেটাকে সামনে নিয়ে এসে আহ, মানুষকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা এবং সেই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাওয়া তো আসলে এই যে পরিবর্তনের যে উন্মাদনা এবং ৮০-র দশকের রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে একটি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর বিকাশ এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে তাদের সেই সফলতা এই সফলতাই কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীটিকে এই মৌলবাদী সরকারকে তখন সরকার গঠন করেনি পরবর্তী পর্যায়ে এই গোষ্ঠীটি মৌলবাদী সরকার গঠনে আরো বেশি সচেষ্ট হয় এবং তারা আরো বেশি সফলতা লাভ করে তারই ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে বিজেপি ক্ষমতায় আসে এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি ক্ষমতায় আছেন এবং সেটা কিন্তু বিজেপি সরকারের মাধ্যমেই তিনি আজকে ক্ষমতাসীন তার আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে বা আমাদের এই কথাবার্তার মাধ্যমে আমরা কোনো দল বা গোষ্ঠী বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা যে মেসেজটি আমরা দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে তাদের যে আদর্শ তারা যে উদ্দেশ্য তাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্র এবং সংখ্যালঘিষ্ঠ মুসলমানরা বা সংখ্যালঘিষ্ঠ অন্যান্য ধর্মাবলম্বী যে ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে বা হতে পারেন বা তারা যে হুমকির সম্মুখীন হচ্ছেন এবং তারা যে এই অঞ্চলের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হচ্ছেন তার কিছু বার্তা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে কিন্তু এই আলোচনা এই আলোচনা কোনো ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার নয় লক্ষ্যে নয় ধর্মীয় কোনো মৌলবাদী গোষ্ঠীর কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয় বরং এই আলোচনা হচ্ছে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর বিপক্ষে একটি বার্তা যাতে করে এই অঞ্চলের মানুষগুলো বুঝতে পারে জেগে উঠতে পারে এবং তারা এর বিপক্ষে কথা বলতে পারে শক্তি পায় সাহস পায় সেই লক্ষ্যে যে রাম জন্মভূমি আন্দোলন যখন তুঙ্গে এই আন্দোলন যখন তুঙ্গে তখন কিন্তু একটি বিষয় সেটা সামনে আসে যখন ভারতের বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে তাদের এই আন্দোলনের পক্ষে অনেক রাজনীতিবিদরা ভারতীয় রাজনীতিবিদরা তারা দুর্বল হতে শুরু করে তখন এই মৌলবাদী গোষ্ঠীটি বুঝতে পারে যে আসলে আমরা এই বাবরি মসজিদ ভাঙার মধ্যে আমরা ক্ষান্ত থাকলে চলবে না কারণ আমাদেরকে কিন্তু আরো সামনে এগিয়ে যেতে হবে তখন তারা একটি স্লোগান তৈরি করে সেই স্লোগানটি হচ্ছে যে অযোধ্যা তো সির্ফ জাকি হে কাশী মথুরা বাকি হে যে এই যে স্লোগান যে অযোধ্যা দিয়ে তারা শেষ হচ্ছে না এটা শুধুমাত্র একটা মানে শুরু হলো মাত্র কিন্তু সামনে কিন্তু আর অনেক পথ তাদের মানে, অতিক্রম করতে হবে এই যে অযোধ্যা দিয়ে শুরু হলো
অযোধ্যার যে রাজনীতি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে ১৯৯২ সালে অ্যা সে ওই বাবরি মসজিদকে ভেঙে দেয়া হলো এবং সেখানে হিন্দু মৌলবাদী সংগঠনগুলো উম তারা উম উম বিশাল এক গণবিস্ফোরণ ঘটিয়ে এ মানে আগ্রাসন চালিয়ে সেখানে তারা আ ধ্বংস করল এবং সেখানে কোটি, কোটি মুসলমানের হৃদয়ে তারা যে রক্তক্ষরণ ঘটিয়েছিল, সারা পৃথিবী এটা অবাক বিস্ময়ে দেখেছে। যে ভারতবর্ষকে মানুষ একসময়, ভারত রাষ্ট্রটিকে মানুষ একসময় এম আ গণতান্ত্রিক বৃহৎ রাষ্ট্র হিসাবে শ্রদ্ধার চোখে দেখত। সেই রাষ্ট্রটি একটি ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আসলে তারা কি ধর্মনিরপেক্ষ, না তারা মৌলবাদের পৃষ্ঠপোষক? ঘটনা হচ্ছে তারা স্বয়ং মৌলবাদ। এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা দেখি যে ১৯৯২ সাল থেকে ২০২৪ এই ২৪ এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এই পথ পরিক্রমায় এই মৌলবাদী সরকার বলি বা গোষ্ঠী বলি, যাই বলি না কেন, তারা কিন্তু অনেকগুলো ধাপ তারা অতিক্রম করেছে এবং তারা এই পর্যায়ে এসে ২০২৩ সালে এসে তারা আ অখণ্ড ভারত এর মানচিত্র, যেটা আমি বলি আখণ্ড ভারত। এই অখণ্ড ভারত মানচিত্রটা তাদের সংসদ ভবনের সামনে তারা উন্মোচন করিয়েছে, তারা প্রকাশ করেছে। কাজেই এটাই কেবলই একটি সাংস্কৃতিক মানচিত্র নয়। এর পিছনে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য, বিশাল লক্ষ্য উদ্দেশ্য এবং তারা ধাপে, ধাপে একেকটা অর্জনের পরে আরেকটা লক্ষ্যকে সামনে নিয়ে তারা এগুচ্ছে। তারা ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করল, ধ্বংস করে দিল। সেখানে তারা সফল হলো। হ্যাঁ, সেখানে যে দেখা গেল যে সেই যে সফলতা তারা পেল, সেটার বিরুদ্ধে কিন্তু আইনি লড়াই চলছিল এবং যে এলাহাবাদ কোর্ট যে রায় দিয়েছিল যে সেখানে কিছু অংশ আ অম মন্দিরের জন্য রাখা হবে, কিছু অংশ মসজিদের জন্য রাখা হবে। হ্যাঁ? সেইটা পরবর্তী পর্যায়ে তারা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটা তারা পুরোটাই মন্দিরের জন্য তারা বন্দোবস্ত সাব্যস্ত করল এবং অন্য কোথাও কিছু জমি দিয়ে অযোধ্যা মসজিদ নির্মাণের তারা সেই কোর্ট রায় দিল এবং সেখানে দেখা গেল কোর্টের রায়ের মধ্যেও কিন্তু দ্বিচারিতায় ছিল। যে রায়ে বলা হচ্ছিল যে তারা নৃশংসভাবে মানে অত্যন্ত জঘন্যভাবে মসজিদটিকে ধ্বংস করা হয়েছে। রায়ে সেখানে প্রকাশ করা হচ্ছে। অথচ সেখানে সেই মসজিদটির ভূমিটাকে তারা হিন্দুদের হাতে তুলে দিল। বলা হলো যে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস। সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের নামে আইনকে পদদলিত করে সেখানে নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে ভারতের সেই সুপ্রিম কোর্ট। এবং ২০১৯ সালের সেই রায়ের পরে এই মৌলবাদী সংগঠন বা এই মৌলবাদী রাষ্ট্রটি আরো, আরো বেশি উগ্র হয়ে ওঠে। তো এই যে উগ্রতা, সেই উগ্রতার প্রকাশ কিন্তু বিভিন্নভাবে তারা প্রকাশ করছে। প্রথমত হচ্ছে যে ৮০ দশকে আদভানির সেই রথযাত্রা আন্দোলনের মাধ্যমে রাম জন্মভূমির সূচনা, সেটা শুরু হয়েছিল ১৯৮০ দশকে এবং ১৯৯০ সালে এসে আমরা কি দেখি যে জয় শ্রীরাম স্লোগানটি ভারতে একটি অ্যা অ্যা রাজনৈতিক পরিচয়ে পরিণত হয় এবং ১৯৯২ সালে কিন্তু ৬ ডিসেম্বর তারা এই রাজনৈতিক স্লোগান দিয়ে, একটি হচ্ছে যে রাম জন্মভূমি আন্দোলনের, তারপর হচ্ছে জয় শ্রীরাম এবং এই, এই শব্দগুলো এই উম লক্ষ্যগুলোকে তারা সামনে নিয়ে তারা কিন্তু ১৯৯২ সালে ৬ ডিসেম্বর সেই বাবরি মসজিদ ধ্বংস করে। এবং এই আন্দোলন ভারতীয় জনতা পার্টিকে
একটি প্রান্তিক দল থেকে ভারতের প্রধান রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে। এটা হচ্ছে তাদের বড় অর্জন। এবং 2019 সালে তারা যে অর্জনটি করলো সেটি হচ্ছে তারা তাদের যে আন্দোলন, তাদের যে স্বপ্ন, এই স্বপ্নকে তারা কোর্টের মাধ্যমে বৈধকরণ করল। কারণ কোর্ট যেখানে নমনীয় ভাব প্রদর্শন করলো, যেখানে কোর্ট নিজেই বলল যে মসজিদ ধ্বংস করা একটি ফৌজদারি আইনের লঙ্ঘন, সেই কোর্টই মন্দিরের পক্ষে সেখানে রায় দিল। তো এই যে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জন এবং অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস, পরবর্তী পর্যায়ে 2019 সালে সেটাকে আইনি প্রতিষ্ঠা, এইভাবেই কিন্তু ধাপে ধাপে এগিয়ে তারা সামনে বাড়ছে। এবং তারা পরবর্তী পর্যায়ে স্লোগান তৈরি করে যে অযোধ্যা তো সির্ফ জাকি হে, কাশী মথুরা বাকি হে। এবং এই স্লোগান দিয়ে তারা কিন্তু কোর্টে প্রবেশ করছে বা করছে। তারা রাজনৈতিক মঞ্চে তারা উঠছে, সেখানে কথা বলছে। এটাই হচ্ছে ভারতের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, যেখানে হিন্দুত্ববাদী জাগরণ দিয়ে একটি রাষ্ট্রকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। তো এই বিষয়গুলো তো আসলে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে দেখতে হবে। তারা কি বলল, তারা আসলে কেন বলল, কি উদ্দেশ্যে বলল, সামনে কি আছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম যে এই তারা যে কাশী মথুরা বাকি হে, এই যে স্লোগানে যে পরবর্তী শেষ অংশ ছিল, অযোধ্যা তো সির্ফ জাকি হে, কাশী মথুরা বাকি হে। যে কাশী মথুরা কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে, সেটা যদি আমরা একটু সামনে আলোচনা করতে যাই, যে আসলে কেন তারা সেই কথাটি তখন উচ্চারণ করেছিল। 2022 সালের ঘটনা। 22 সালের ঘটনা কি হলো, যে সেখানে ওই জ্ঞানপীপি মসজিদের যে অজুখানা, কাশীতে যে জ্ঞানপীপি মসজিদ, সেখানে যে অজুখানা, সেই অজুখানার তারা শিবলিঙ্গের সন্ধান আবিষ্কার করল। বলা হলো যে এখানে একটি শিবলিঙ্গ আছে এবং এখানে একটা মন্দির ছিল এবং সেই মন্দিরের উপর তারা মসজিদ নির্মাণ করেছে। তো ভারত যেটা বরাবরই করে থাকে, যে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা তাদের একটা মানে ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এটা একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে, যে তারা সেখানে সার্ভে করবে, সার্ভে করার পর তারা একটা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তি করে তারা পরবর্তী পর্যায়ে এই মসজিদটাকে তারা মন্দিরে পরিণত করবে। এবং সেখানে তাই হলো। এএসআই একটা সার্ভে করলো, সার্ভের মাধ্যমে তারা একটা রিপোর্ট দিল। সেই রিপোর্টের উপর ভিত্তি করে এখন বলা হচ্ছে যে হ্যাঁ, এই মসজিদের নিচে মন্দির রয়ে গেছে। তা এটাই হচ্ছে যে তাদের লক্ষ্য, যে ছোট ছোট লক্ষ্যকে সামনে আনবে এবং তাদের যে অখণ্ড ভারত নীতি, সেই মৌর্য যুগে ফিরে যাওয়ার যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা হয়তোবা তাড়াহুড়ো করবে না। ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ৫০ বছর তো অপেক্ষা করবে। যে আরএসএস গঠন হয়েছিল ১৯২৫ সালে, তাদের ক্ষমতায় আসতে লাগছে প্রায় ১০০ বছর। ২০১৪ সালে তারা বিজেপি নামে তারা ভারতের ক্ষমতায় আরোহণ করে। তার জন্য যদি আরো ৫০ বছর, ১০০ বছর অপেক্ষা করতে, সেটা তারা করবে। কিন্তু তারা থেমে যাবে না। তারা বাবরি মসজিদ ধ্বংস করছে রামের জন্মস্থান বলে। তারা এখন চলে আসছে যে জ্ঞানবাপী মসজিদ, সেটাও তারা কাশীতে, সেটা তারা বলছে যে সেখানে অজুখানার মধ্যে তারা শিবলিঙ্গের সন্ধান পেয়েছে। আবার এএসআই রিপোর্টের মাধ্যমে সেটাকে তারা বাস্তবায়ন করছে। তো এইভাবে যে একটার পর একটা ইস্যু এনে তারা আম আ সামনে এগোচ্ছে। যে
তারপর যদি আমরা এলাহাবাদ মথুরার যে শাহী ঈদগাহ বিতর্ক, যেটা আবার নতুন করে তারা শুরু করলো, সেটার বিষয়ে যদি আমরা একটু কথা বলি। সেখানে বলা হচ্ছে যে এই শাহী ঈদগাহ মসজিদ এর নিচে শ্রীকৃষ্ণের জন্মভূমি তারা দাবি করছে। অযোধ্যায় তারা দাবি করেছিল রামের জন্মভূমি। এখন মথুরাতে এসে তারা দাবি করছে এটা শ্রীকৃষ্ণের জন্মভূমি। তারা কিন্তু আস্তে, আস্তে এগোচ্ছে। একটি সফলতার পরে নতুন একটি ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকে তারা একটা আ অর্জন তারা লাভ করতে চাচ্ছে। এবং তারা এটাকে বাস্তবায়ন করার জন্য সম্প্রতি তারা এলাহাবাদ হাইকোর্টের মাধ্যমে একটা সার্ভের একটা অনুমতি তারা চেয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট একটি সার্ভে অনুমতি তাদেরকে দিয়েছে। আমি আগেই উল্লেখ করেছি যে এএসআই আর্টিকেল সার্ভে অফ ইন্ডিয়া এটা হচ্ছে বিজিবির একটি অনেকটি একটি অঙ্গ সংগঠনের মতো এখন কাজ করছে। তারা রাজনৈতিকভাবে তারা একটা ইস্যু দাবি করবে এবং সেই ইস্যুটাকে বাস্তবায়নের হাতিয়ার হিসাবে সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই সংস্থাটি তারা একটি রিপোর্ট পেশ করবে যে হ্যাঁ, এখানে এরকম আ কিছু কঙ্কর, কিছু পাথর সেখানে পাওয়া গেছে এবং সেটা প্রমাণ করে যে একসময় এখানে একটা কিছু ছিল। হয়তোবা সেটা আমার কথা। আমি আগে যে আমরা আগে যে বিষয়গুলো আমরা দেখেছি, বিশেষ করে অ্যা রামে অ রামের জন্মভূমিকে বলা হচ্ছিল অযোধ্যার বাবরি মসজিদের নিচে। সেখানকার ঘটনা যদি আমরা চিন্তা করি এবং আজকে যদি আমরা আম এই মথুরার শাহী ঈদগাহ মসজিদের চিন্তা করি, তাহলে কিন্তু সেটাই বলতে পারি। এভাবেই তারা কিন্তু একটার পর একটা ইস্যু সামনে নিয়ে এসে তারা সেগুলি বাস্তবায়নের চেষ্টা করছে। এখানে আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে ইস্যুগুলো তখনই সামনে আনা হয় যখন ভারতের নির্বাচন আসে। জাতীয় নির্বাচন যখন সামনে আসে তখন কিন্তু এই ইস্যুগুলোকে বেশি আনা হয়। কারণ এই ইস্যুগুলো যখন আনা হয় তখন মুসলিম বিদ্বেষী একটি উম এ বার্তা সারা ভারতে ছড়িয়ে দেয়া হয় এবং হিন্দুদেরকে এ একত্রে আনার জন্য, একত্রিত করার জন্য সেই ব্রিটিশ যে রুল, ডিভাইডেড অ্যান্ড রুল যে ব্রিটিশ যে ফন্দি, তারা যে পলিসিতে ভারতকে শাসন করেছিল, সেই পলিসিটাই তারা আজকে এই ভারতবর্ষে, ভারতের মাটিতে, ভারত রাষ্ট্রের মধ্যে সেটা তারা ব্যবহার করছে। তো আসলে আজকে এই ভিডিওতে যে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে, বর্তমান ভারত সরকার যেটা আরএসএস এর পৃষ্ঠপোষকতায় চলে এবং বর্তমান ভারতের যে সরকার প্রধান যিনি আছেন, তিনি সহ সরকারে যারা আছেন তারা সবাই আরএসএস এর একেকজন সক্রিয় কর্মী ছিলেন। তারা সেখান থেকে তারা এখানে এসেছেন এবং তারা রাষ্ট্রের এখন কর্ণধার, তারা রাষ্ট্র এখন পরিচালনা করছে। কাজেই আরএসএস এর স্বপ্ন তাদের দ্বারা বাস্তবায়িত হবে এটা আশ্চর্যের কোনো বিষয় না। এটাই স্বাভাবিক। এটাই হওয়া উচিত। একটি সংগঠন যে একটা রাজনৈতিক দল তৈরি করেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা তৈরি করে, সেই এজেন্ডার মাধ্যমে তাদের নে যাত্রাকে এগিয়ে নিচ্ছে। তারা তো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, এটাই স্বাভাবিক। কিন্তু এই এজেন্ডা বাস্তবায়ন করতে যেয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপর অবৈধ হস্তক্ষেপ, সাংস্কৃতিক আগ্রাসন, সীমান্তে বিরোধ, পানি নিয়ে যুদ্ধ, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেখানে আধিপত্য বিস্তার। মালদ্বীপের মতো ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে সামরিক উপস্থিতি। নেপালের মতো ছোট্ট একটি রাষ্ট্রের কিছু অংশ কালাপানি এবং লিপি লেক অঞ্চলকে ভারতের মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করো। বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রকে গঙ্গায় ফারাক্কাবাদ তৈরি করে এদেশকে মরুময় করে দেওয়া। পাকিস্তানের সিন্ধু নদের পানিকে এ আটকে দিয়ে তাদেরকে হুমকি দেওয়া। তাদের উপর আক্রমণ চালানো। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তাদের সেই মৌর্য যুগে ফিরে যেতে হবে। এবং
সেখানে তারা যেটা করছে, তাদের ভিতরে তাদের ভিতরে তাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, তাদের যে ইতিহাস, সেই ইতিহাসকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। কারণ আমরা সবাই জানি এই ভারতবর্ষে দীর্ঘকাল ধরে মুসলমান শাসন করেছে। এখানকার সভ্যতা, এখানকার শিক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার যে উন্নয়ন, তার অধিকাংশই মুসলমানের হাত ধরে হয়েছে। আগ্রার তাজমহল থেকে ভারতের যে ক্ষেপণাস্ত্র, কে উদ্ভাবন করেছে? কে তৈরি করেছে? একটু ভাবুন তো। সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল তৈরি করে সারা পৃথিবীতে ভালোবাসার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আজ বিশ্বের কোটি কোটি মানুষ সেই ভালোবাসার নিদর্শন আগ্রার তাজকে দেখার জন্য ভারতে ছুটে আসে। পাশাপাশি এপিজে আবুল কালাম, যাকে ক্ষেপণাস্ত্রের জনক বলা হয় ভারতে, তিনি একজন মুসলমান। তারা তো ভারতকে ভালোবেসেই এই ভারতকে তারা তাদের মনে করি তারা সৃষ্টি করেছে, তারা সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে। তারা তো কোনো বিভাজন তৈরি করেনি। তাদের মাথায় তো এটা কাজ করে যে আমি মুসলিম, আমি কেন এটাকে সমগ্র জাতির জন্য ভালোবাসার কেন্দ্রবিন্দু বানাবো? আমি মুসলিম, কেন এক ক্ষেপণাস্ত্র তৈরি করব যারা একদিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে? তারা তো বিভাজন তৈরি করেনি। এই ভারতবর্ষ হাজার বছর ধরে মুসলমানরা শাসন করছে। 711 খ্রিস্টাব্দে এই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের মাধ্যমে যে মুসলিম যাত্রা শুরু হয়েছিল এই ভারতবর্ষে, আজ অবধি এই বাংলাদেশ পাকিস্তানের সরকার এবং সার্বভৌম রাষ্ট্রের মাধ্যমে এই ভারতবর্ষে, এই ভারতীয় ভূখণ্ডে এখনো মুসলমানদের সেই বিজয় কেতন পথ করে উঠছে। তারা তো কখনো এ ধরনের বিদ্বেষ, এ ধরনের বিভাজন তৈরি করে দেশ শাসন করার বাসনা পোষণ করছে না। আজকে আমরা যদি দেখি বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির বিশ্বের এক বিস্ময়ের দেশ, যেখানে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মুসলমানরা মুসলমানরা রক্ষা করছে, তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করছে, আবৃত করে রাখছে। একটা গঠনও পাওয়া যাবে না সারা বাংলাদেশ জুড়ে যদি আপনি আলোচনা করেন যে এ ধরনের কোনো বিভাজন বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কেন, বাংলাদেশের সামাজিক পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে থেকে এরকম কোনো ঘটনা তৈরি হয়নি যেখানে এই ধরনের বিভাজন তৈরি করতে হবে, যে হিন্দু মুসলিম একটা বিদ্বেষ তৈরি করতে। আপনি যান পাকিস্তান, সেখানে একই ধরনের ঘটনা। সেখানেও ওই মুসলমানরা কিন্তু সমগ্র সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে তারা ছায়া দিচ্ছে, তারা নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তার চাদরে তারা ঢেকে রাখছে। বিশ্বের প্রতিটি মুসলিম রাষ্ট্রে কিন্তু এটা করছে, করার চেষ্টা করছে। কারণ আমাদের ধর্মই কিন্তু আমাদের শিক্ষা দেয় যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, সৃষ্টিকে ভালোবাসতে হবে, সৃষ্টিকে হত্যা করা যাবে না। আজকে যে মানুষটি আল্লাহকে স্বীকার করছে না, হয়তোবা তাদের পরবর্তী প্রজন্ম একদিন কালেমের শাহাদত কবুল করে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়তে পারে। কাজেই আমরা তো মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরতে পারি না। তাকে আমি ইসলামের দাওয়াত দিতে পারি, তাকে আমি আমার আদর্শ, আমার আচরণ, আমার ব্যবহার এর মাধ্যমে তাকে আমি ইসলামের আলোয় আলোকিত করতে পারি।
এবং এই আদর্শ থেকে, এই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র তারা শাসনভার পরিচালনা করছে। আজকে ভারতে প্রায় 18 থেকে 20 কোটি মুসলমান। কোন হিসাবে তার চেয়েও বেশি, সেটা বলা হচ্ছে। সমগ্র ভারত রাষ্ট্রের প্রায় 14 থেকে 15% লোক হচ্ছে মুসলমান। তাদের ধর্মীয় আবেগকে উপেক্ষা করে, তাদের ধর্মীয় রীতিনীতিকে আইন দ্বারা বন্ধ করে, তাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে আসলে তারা কি চায়? তারা এগুলিকে ক্ষুণ্ণ করে, এগুলিকে উপেক্ষা করে, তাদের সেই মুসলিম নাগরিকদেরকে তারা রাষ্ট্রের নাগরিকে পরিণত করে তারা কিভাবে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে? এটা কি আসলেই বাস্তব? এটা কখনোই বাস্তব হতে পারে এমন ধারণা আমার মনে হয় একজন পাগলও বিশ্বাস করবে না। বরং তারা যদি তাদের নাগরিকদেরকে ভালোবেসে, আপন করে নিয়ে, তাদের নাগরিক মর্যাদাটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তাদের দেশে একদিন সম্রাট শাহজাহানের মতো একজন মহানুভব রাষ্ট্রনায়কের সন্ধান তারা পেতে পারে। তাদের দেশে হয়তো একদিন এপিজে আবুল কালাম আজাদের মতো, আবুল কালামের মতো, এপিজে আবুল কালাম, তার মতো একজন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ পেতে পারে, যাতে করে এই ভারত একদিন সমগ্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানবতার কথা বলতে পারে, সাম্যের কথা বলতে পারে, ভ্রাতৃত্বের কথা বলতে পারে। কিন্তু তারা সেই পথে না গিয়ে উল্টো পথে তারা হাঁটছে। তারা মুসলমানদেরকে প্রতিপক্ষ মনে করছে এবং প্রতিপক্ষ মনে করেই সেখান থেকে, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে মুসলমানদের ইতিহাস তারা মুছে দিচ্ছে। মুঘল শাসন আমলকে তারা মুছে দিচ্ছে। তারা তারা পাঠ্যপুস্তকে তারা এই কৌশল অবলম্বন করছে এখন ভারতে। কত বড় আসলে নির্বুদ্ধিতার কাজ সেটা দেখেন। যেখানে শত শত বছর মানুষ শাসন করেছে, তাদের ইতিহাস আছে, তাদের সভ্যতা আছে, তাদের সংস্কৃতি আছে, তাদের ইতিহাসগুলো তারা এখন আর পাঠ্যপুস্তকে রাখছেন। এটা কি করে সম্ভব হয়? এভাবে কি আসলে একটি রাষ্ট্র টিকতে পারে? আমার মনে হয় না। তাদের সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো আসলে কতটুকু বাস্তবতার মুখ দেখবে, সে বিষয়ে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টস করে জানাবেন। সে অপেক্ষায় থাকলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।